সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টরস স্টেশন হতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কিডনি ফেইলিউর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজ অতিথি হিসেবে পেয়েছি আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ রফিকুল হাসান, সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজ। কিডনি ফেইলিউর বোঝার আগে একটু বুঝে নিতে, যদিও আমাদের দর্শকদের একটা ধারণা আছে যে কিডনির কী কাজ, তারপর আপনার কাছে জেনে নিতে চাচ্ছি কিডনির কাজ কী এবং আমাদের শরীরে কয়টি কিডনি থাকে। আসলে আমরা যেটা বলি এটা হচ্ছে প্রত্যেক মানুষের শরীরে দুইটা কিডনি থাকে। তার মধ্যে কিডনির কাজ তো আসলে বহুবিধ। মানে আমরা যদি বলি স্টেপ বাই স্টেপ, কিডনির প্রথম কাজ হচ্ছে রেচন, যেটা আমরা বলি যে এক্সক্রিশন বা রেশন যেটা আমরা বলি, এটা হচ্ছে আমাদের শরীরে সবসময় কিছু না কিছু টক্সিন বা বিষ তৈরি হয়, বর্জ্য পদার্থ তৈরি হয়। কিডনি আমাদেরকে ওই বর্জ্য পদার্থগুলা প্রস্রাব দিয়ে বের করে দিয়ে ওই বর্জ্য পদার্থগুলো থেকে তার যে বিষক্রিয়া তার থেকে আমাদের শরীরকে হ্যাম্পার করে। এরপরে আছে কিডনির মধ্যে আমাদের যে ব্লাড প্রেশার যে মেনটেন করা, প্রেশার যে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনির রক্তচাপ, হ্যাঁ, ওটা অনেকের হয়তো সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে যে রক্তচাপটা মেনটেন করে হার্ট। আসলে রক্তচাপ মেনটেন করার মেইন অর্গানে হচ্ছে কিডনি। তা আমাদের যখন প্রেশার কোনো কারণে বেড়ে যায় তাকে কমানো, কোনো সময় যদি প্রেশার কমে যায় তাকে বাড়ানো, এটা আসলে মেনটেন করে হচ্ছে কিডনি। এর বাইরে আমাদের রক্ত তৈরি করার জন্যও কিডনির একটা বিশাল রোল প্লে করে। আমাদের কিছু হরমোনের কাজ, এই যে আমাদের হাড় শক্ত রাখা, ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করা, এই সমস্ত কাজে কিডনি বিশাল রোল প্লে করে। কিডনি তো বহুবিধ কাজ, শুধুমাত্র প্রস্রাব তৈরি করা একমাত্র কাজ না, অনেক বড় ধরনের কাজ। আমাদের লবণের, শরীরের যে অ্যাসিড এবং ক্ষারের যে ইকুইলিব্রিয়াম মেনটেন করা, সেটাও কিডনি মেনটেন করে থাকে। কিডনি তো একই অঙ্গ, কিন্তু তার মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু কিডনি ফেইলিউর, সেখানে আমরা যাই। কিডনি ফেইলিউর বলতে কি বোঝায়? হ্যাঁ, কিডনি ফেলিওর বলতে আসলে আমরা যেটা বলি, সহজ বাংলায় বলতে আমরা বলি যে কিডনির ফাংশনটা ফেল করা, সেটা হচ্ছে কিডনি ফেলিওর। তো কিডনি ফেলিওরকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি। এটা হচ্ছে একুইট বা টেম্পোরারি কিডনি ড্যামেজ হওয়া, আর একটা হচ্ছে পার্মানেন্ট, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ, যেটা পার্মানেন্ট কিডনি ফেলিওর। তো একুইটির ক্ষেত্রে যেটা হয়, কিডনি তার ফাংশনটা অস্থায়ী ভিত্তিতে হ্রাস করে। যদি ঠিকমতো চিকিৎসা পাই, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আবার রিগেইন করে কিডনি ফাংশন। আবার যদি ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমরা বলি, সেটা হচ্ছে কিডনি পার্মানেন্ট ড্যামেজ, কিডনি ফেলিওর। সাধারণভাবে আমাদের যে আম জনতা, তারা কিডনি ফেলিওর বলতে আসলে ক্রনিক কিডনি ডিজিজ বা স্থায়ী কিডনি ফেলিওরটাকে। আমরা দুইটা ফেলিওর সম্বন্ধে জানবো। তার আগে আপনার কাছে আমি ধারণা নিতে চাচ্ছি যে কিডনি ফেলিওর কি কি কারণে হতে পারে। কিডনি ফেলিওরের যদি আমরা কাজগুলো বলি, সেটা হচ্ছে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথাও কোথাও স্থান এবং খাদ্যাভ্যাসের ভিত্তিতে কিছুটা এদিক ওদিক হয়। তবে গ্লোবালি যদি আমরা মনে করি, মেন কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। নিয়ারলি 40% কিডনি ফেলিওর হয় ডায়াবেটিস জনিত জটিলতা থেকে। এর বাইরে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে কিডনির প্রদাহ রোগ বলি, এটার কারণে কিডনি ফেলিয়ার হয়। দেখা যায় যে বাংলাদেশে নিয়ারলি 20-30% লোক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনি প্রদাহজনিত রোগের কারণে কিডনি ফেলিয়ার হয়। এর বাইরে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ একটা গুরুত্বপূর্ণ কারণ। আমাদের যে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ কারণ। অনিয়মিত বা অপরিমিত ওষুধ সেবন কিডনির ক্ষতির একটা গুরুত্বপূর্ণ কারণ। কারো কারো ক্ষেত্রে কিছু বংশগত কারণেও কিডনি ফেলিয়ার হতে পারে। আবার দেখা যায় যে পুরুষ মানুষের যে আমরা বলি প্রস্টেট বড় হয়ে যাওয়ার কারণে কিডনির প্রস্রাবের যে নর্মাল ফ্লো, সেটা যদি কোনো কারণে হ্যাম্পার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার কিডনি ফেলিয়ার হতে পারে। বারবার প্রস্রাবের ইনফেকশনের কারণে কিডনি ফেলিয়ার হতে পারে। ইভেন বলা হয় যে 5% কারণ আমরা এখনো জানি না, মানে কিডনি কী কারণে ফেল হয়েছে 5% ক্ষেত্রে আমরা বের করতে পারি না। আপনি যে কারণগুলো বললেন তার মধ্যে একটা কারণ তো বেশ চমকে দেওয়ার মধ্যে, সেটা হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, সেটা নিয়ে জানবো ডায়াবেটিসে কেন হচ্ছে। তার এছাড়া আপনি আরও দুইটা কারণ বললেন যেটা আমার খুব আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং ওষুধ। এই ব্যাপারগুলো যদি পরিষ্কার করতেন, কোন কোন ধরনের খাবারে কিডনির ক্ষতি হতে পারে? আসলে এই খাদ্যাভ্যাস এবং ওষুধটা আগে কিন্তু তাদের
যে কিডনি ফেলিওরের যে কজের ভিতরে তাদের পার্সেন্টেজ আয় কম ছিল, কিন্তু যতই আমরা ইকোনমিক্যালি যত আমরা ডেভেলপ করতেছি, মানুষের এই ক্রয় ক্ষমতা যতই বাড়তেছে, ততই আমাদের ওই যে খাদ্যাভ্যাসজনিত কারণে কিডনি ফেলিওরের এটা বেশি হচ্ছে। যেমন এখন খুব ফাস্ট ফুড আমরা খুব বেশি খাই, বেশি পরিমাণে ফাস্ট ফুড খাওয়ার কারণে, বিশেষ মশলা জাতীয় খাওয়ার কারণে, লং সং মাখা ওষুধ খাবার খাওয়ার কারণে দেখা যাচ্ছে তার কমপ্লিকেশন হিসাবে আপনার ওবেসিটি হচ্ছে, কমপ্লিকেশন হিসাবে কিডনি ফেলিওর হচ্ছে। আবার অনিয়ন্ত্রিত যে আমাদের ওষুধ খাওয়া, যে ফার্মেসি থেকে নিজে নিজে ব্যথার ওষুধ খাওয়া, কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো কিডনির ক্ষতি করে, এরকম খাওয়ার কারণেও প্রচুর পরিমাণে কিডনির ফাংশন। আপনি যে দুইটা ওষুধের কথা বললেন, ব্যথার ওষুধ তো আমাদের দেশে যে কেউ যে কোনো জায়গা থেকে যখন তখন সংগ্রহ করতে পারে। আর অ্যান্টিবায়োটিকের কথা বললেন, অ্যান্টিবায়োটিক তো বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ। না, সেটা তো আসলে ওই যে বলে না, কাজের গরু কেতাবে আছে গোয়ালে নাই, সেরকম আর কি। কিন্তু আমি কেউ যে কোনো জায়গা থেকে লেটেস্ট ভার্সনের যে অ্যান্টিবায়োটিক সেটাও উইদাউট প্রেসক্রিপশন নিতে পারছি, সেটা হচ্ছে বাস্তবতা। আর আপনি যে ফাস্ট ফুডের কথা বললেন, আমাদের যারা এখন আমরা একটু শহুরে জীবনযাপনে, বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. অভ্যস্ত এবং যাদের আর্থিক অবস্থা একটু ভালোর দিকে, আমরা তো ঘরে বানানো নাস্তা এখন আর আগ্রহী নই। এখন তো ফাস্ট ফুড যদি দোকান থেকে না আনি, আমাদের কেমন যেন সামাজিক অবস্থানটা একটু আমরা মনে করি যে কমে গেছে। না, সেটা তো বাস্তবতা। এখন দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাসজনিত কারণে আমাদের শহুরে লোকদের যে এরকম কিডনি ফেলিয়ার হয়, আমাদের গ্রামে যাদের এই সুযোগটুকু নাই বা যারা নর্মাল ডায়েটে যারা অভ্যস্ত, হেলদি ডায়েটে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই কস্টটা অনেক কম। সুতরাং আমাদের নিজেদের প্রয়োজনে আমার কাছে মনে হয় যে আমাদের আগের পরিবেশে ফিরতে হবে। ব্যথার ওষুধে যে কিডনি ফেলিউরটা হয়, সেটা কি চিরস্থায়ী নাকি এটা ক্ষণস্থায়ী কিডনি ফেলিউর? সেটাও দুই রকম হতে পারে। যদিও এই দীর্ঘদিন ধরে খেয়ে থাকে ব্যথার ওষুধ, সেক্ষেত্রে একটা পর্যায়ে এটা পার্মানেন্ট কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। আবার একটা দুইটা ডোজের কারণে অনেক সময় আমরা টেম্পোরারি ব্যয় মানে একবার ব্যথার ওষুধ সেবন করলেও কি কিডনি ফেলিউর হতে পারে? যার হয় তার সিঙ্গেল ডোজে হতে পারে, আর যার হয় না তার হয়তো আরো অনেক দিন নাও হতে পারে। এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইডিওসিনক্রেসি। যার হয় তার একটা ডোজেই কিডনি ড্যামেজ হতে পারে। আপনি ডায়াবেটিসের কথা বললেন কিডনি ফেলিউরের কারণ হিসেবে। ডায়াবেটিসে কেন কিডনি ফেলিউর হয়? ডায়াবেটিসের জন্য আসলে কিডনি ফেলিউর যদি বলি, আমরা প্রথম কথা হচ্ছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাদের ক্ষেত্রে
ডায়াবেটিসের কারণে তাদের যে আমাদের কিডনির মধ্যে এই রক্তনালী যেগুলো আছে ওটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে রক্ত সরবরাহ কমে গিয়ে ওখান থেকে কিডনি ফেলিয়ার হতে পারে। আর ডায়াবেটিসের কারণে তার কিছু গ্লুকোজ এবং হিমোগ্লোবিন বর্ন করে ডিপোজিট করে কিডনির ফাংশনটা ইম্পেয়ার করতে পারে। ডায়াবেটিসের কারণে আমরা জানি এটা একটা ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে তার রিপিটেড প্রস্রাবে বা কিডনিতে ইনফেকশন হয়ে তার কমপ্লিকেশন হিসাবে কিডনি ফেলিয়ার হতে পারে। আবার কোথাও কোথাও বলা হয় আসলে আননোন মেকানিজমেও ডায়াবেটিস মেলিটাসের কারণে কিডনি ফেলিয়ার হতে পারে। আপনি বললেন যে রক্তচাপ নিয়ন্ত্রণ করা কিডনির একটি কাজ, জি। আবার বললেন যে উচ্চ রক্তচাপের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? আসলে নিয়ন্ত্রণ মানে কি, আপনার আমাদের তো এই যে এখন আমি এখানে আছি, আমি একটা স্টেবল কন্ডিশনে আছি, যে কোনো মুহূর্তে আমি এখানে একটা সাপ দেখলাম, তাহলে কি হবে, আমার প্রেশারটা রিয়েকশনারি সিম্প্যাথেটিক রিয়েকশনের প্রেশারটা বেড়ে যাবে। আমার কিডনিটায় তখন তার যে মেকানিজম আছে তার মাধ্যমে ওই প্রেশারটাকে সে তখন কমায় নিয়ে আসবে। আবার যখন কোনো কারণে আমার ডায়রিয়া হলো, আমার ব্লিডিং হলো, কোনো কারণে আমার ব্লাড লস হলো, যার কারণে প্রেশারটা কমে যেতে পারে, ওই সময় কিডনির যে রিফ্লেক্স মেকানিজম আছে তার মাধ্যমে সে প্রেশারটাকে মেনটেন করে। তাহলে পরে কিডনি প্রেশার মেনটেনের জন্য আপনার কিডনি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন একটা পর্যায়ে যখন কিডনি তার কিডনির যে কন্ট্রোলিংয়ের বাইরে গিয়ে যখন প্রেশার দীর্ঘদিন ধরে থাকবে, তখন ওই কিডনির প্রেশারের কারণে কিডনির প্রবলেম দেখা দিতে পারে। এক্ষেত্রেও মেনলি অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে এবং কিডনির যে আমরা বলি এই যে কি বলে আপনার পারফিউশন প্রেশার যেটা আছে, ইফেক্টিভ পারফিউশন প্রেশার যেটা আছে, সেটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গ্লোমেরুলাস লস হয়ে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে কিডনি ফেলিউর বললেন আপনি ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী বা ক্রনিক কিডনি ডিজিজের কোনো স্টেজ আছে? হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ যদি আমরা বলি, এখানে 5টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। তো ইউজুয়ালি আমরা স্টেজ 1, 2 খুব বেশি সিগনিফিক্যান্ট না, মেনলি 3 থেকে আমরা সিগনিফিক্যান্ট ধরি। এক্ষেত্রে আপনি লক্ষণ যদি বলেন যে কিডনি রোগের লক্ষণটা, ইউজুয়ালি আমি এরপরে জানতে চাইতাম কোন লক্ষণ দেখে আমরা কিডনি ফেলিউর সন্দেহ করতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি লক্ষণ যদি আপনি আমাকে বলেন, স্যার 1, 2 তে আসলে তেমন কোনো লক্ষণ থাকে না। আবার কিডনির এই 1, 2, 3, 4, 5কে আমরা ভাগ করি কিডনির ফাংশন কতটুকু তার উপর। যদি আমরা গড়পড়তা একজন মানুষের জিএফআর বা কিডনির ফাংশন যদি 100% ধরি, যদি গড়পড়তা, অনেক সময় এটা ইউজুয়াল হচ্ছে 120 থেকে 150 ml পার মিনিট, কিন্তু আমরা যদি আমাদের প্রেক্ষিতে 100 ml ধরি পার মিনিট, 1.73 মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া, সেক্ষেত্রে আপনার কিডনি যদি 70% কিডনি লস না হয়, সেক্ষেত্রে কোনো রকম সাইন সিমটম নাও আসতে পারে, কিডনি রোগের কোনো লক্ষণ নাও আসতে পারে। তো আমরা সাধারণত স্টেজ 4 বলি যখন আমার মোর দেন 70% কিডনি ড্যামেজ হয়। সুতরাং স্টেজ 4-এ যাওয়ার আগে থেকে আমরা কোনো রকম লক্ষণ নাও পাইতে পারি কিডনির ক্ষেত্রে। আসলে উপসর্গহীনতায় হচ্ছে, তাহলে উপসর্গগুলো কি কি কিডনি ফেলিউরের? ওই যেটা একটু আগে বলছিলাম যে আসলে লক্ষণহীনতায় হচ্ছে কিডনি রোগের বা কিডনি ফেলিউরের প্রথম লক্ষণ। আপনার 70% কিডনি যদি আপনার ড্যামেজ না হয়, তাহলে পেশেন্ট কোনো রকম লক্ষণ ফিল নাও করতে পারে। তারপরে এর পরবর্তীতে গিয়ে সাধারণত তার রক্তশূন্যতা হয়, এই জন্য পেশেন্ট দুর্বলতা অনুভব করে, তার মাথা ঘোরানো হতে পারে, তার পায়ে ফুলে আসতে পারে, বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, অরুচি, খাবার অরুচি, বমি ভাব, বমি হওয়া, এগুলো হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তারপরে তার মাথা ঘোরানো হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। এগুলো হচ্ছে প্রথম কোন লক্ষণগুলো দেখা যায়, একদম প্রারম্ভিক লক্ষণ কোনগুলো? প্রারম্ভিক লক্ষণ যেটা বলছিলাম সেটা ডিপেন্ড করে আমাদের কি কারণে ওনার কিডনি ফেলিয়ারটা হয়েছে তার উপর। যদি আমরা বলি যে যাদের অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বলি, সেক্ষেত্রে তার প্রস্রাবের আটকে আসা, ক্লিয়ার না হওয়া, এগুলো হতে পারে। যদি তার এই
এই যদি হয় আপনার রক্তশূন্যতার কারণে হয়, তাহলে দুর্বলতা আসতে পারে। আর যদি আমরা অ্যাজ ইউজুয়ালি বলি, সেক্ষেত্রে রাতের বেলা প্রস্রাব ঘন হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, বারবার রাতের বেলা বিশেষ করে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাওয়া, সেটাই হচ্ছে মেইন ইনিশিয়াল। চোখ মুখ ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এগুলো কি শুধু কিডনি ফেলিউরে হয় নাকি অন্য কোনো রোগে হতে পারে? এটা খুব ভালো প্রশ্ন করছেন, যে আমরা অনেক রোগী পাই যারা ফুলা নিয়ে আমাদের চেম্বারে চলে আসে। হ্যাঁ, কিডনি রোগ বা কিডনি ফেলিওর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার শরীরে পানি আসা বা ফুলে যাওয়া, কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো কারণে শরীরে পানি আসতে পারে। হার্ট ফেলিওরে, লিভার ফেলিওরে পানি আসতে পারে। তারপরে কিছু কিছু ওষুধের কারণে, আমরা যে ব্লাড প্রেশার ওষুধ অ্যামলোডিপিন খাই, ওখান থেকে ফুলে আসতে পারে। থাইরয়েড হরমোন একটা ব্যাপার আছে, হরমোন জড়িতার কারণে ফুলে আসতে পারে। আর আমাদের দেশে প্রেগনেন্সির ওখানে ফিজিওলজিক্যাল কারণে ফুলে আসতে পারে। এর বাইরে আননোন কিছু কারণেও ফুলে আসতে পারে। তাহলে অনেকগুলো উপসর্গ কথা বললেন, আবার একই উপসর্গ অন্য রোগের কারণে হতে পারে। তাহলে এই অবস্থায় তো আমাকে নিশ্চিত হতে হবে যে এটা আসলে কিডনির কোনো ক্ষতি হয়ে গেছে কিনা। তার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া সম্ভব? পরীক্ষা নিরীক্ষার আগে আমরা আসলে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, ওই যে বললাম যে কোনো প্রেশারের ওষুধ যেগুলো ফুলে আসে, এই জাতীয় কোনো প্রেশার ওষুধ খাচ্ছে কিনা, কোনো ব্যথার ওষুধ খাচ্ছে কিনা, হিস্ট্রিটা নিতে হবে, আমাদেরকে এক্সামিনেশন করতে হবে। এরপরে গিয়ে আমরা যদি কিডনি রোগকে ডায়াগনোসিস করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা একটা ইউরিন আরি করি, ইউরিন আরি করে দেখতে হবে কোনো কিডনি রিলেটেড। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. আছে কিনা, সেরাম ক্রিয়েটিনাইন একটা পরীক্ষা আছে, ওটা দিলে আমরা কিডনির ফাংশনটা একটা আইডিয়া করতে পারি। এরপর আমরা ইউরিনে অ্যালবুমিন আছে কিনা, যে মাইক্রো অ্যালবুমিন আছে কিনা, এই পরীক্ষাটা হচ্ছে কিডনি রোগকে প্রাথমিক পর্যায়ে ধরার জন্য ইউরিনের অ্যালবুমিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত 50% কিডনি ড্যামেজ না হলে ক্রিয়েটিনিন নাও বাড়তে পারে। সুতরাং ইনিশিয়ালি বা আর্লি ডায়াগনোসিস করার জন্য আমরা 24 আওয়ার্স ইউরিনারি অ্যালবুমিন, মাইক্রো অ্যালবুমিন যেটা বলি, অথবা ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যেটা আছে, অর্থাৎ কিডনি ফেলিউর বুঝতে পারার একেবারেই প্রারম্ভিক যে প্রমাণ সেটা হচ্ছে যে প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাবে, অ্যালবুমিন যাচ্ছে। আর ক্রিয়েটিনিন কথা বললেন যে এটা নর্মাল লেভেল কত থাকে?
সেটা ডিপেন্ড করবে, ল্যাব টু ল্যাব ডিপেন্ড করে, একটা আবার হচ্ছে মেল ফিমেল তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। আমাদের যেগুলো কমন ল্যাব যারা আছে সাধারণত ওরা 0.9 মিলিগ্রাম পার ডেসিলিটার ফিমেলদের ক্ষেত্রে, আর মেলদের ক্ষেত্রে যেটা 1.2 মিলিগ্রাম পার আচ্ছা, যদি এটাই হলো, ধরা যাক 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার ছিল নর্মাল ভ্যালু, সেটা আমি পেলাম 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা দিয়ে আমি কি বুঝবো, কিডনি কি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি এরই মধ্যে শতকরা 50% উপরে ক্ষতি হয়ে গেছে কিডনির? আসলে কিডনি ফেলিওরের যদি আপনি ডায়াগনোসিসটা চিন্তা করেন, সেক্ষেত্রে আসলে বলা হয় তার যে প্রিভিয়াস বা স্টেবল কন্ডিশনে তার যে রেকর্ড ক্রিয়েটিনিন, তার থেকে যদি মোর দেন 0.3 মিলিগ্রাম বেড়ে যায়, সেটাই কিন্তু কিডনি ফেলিওর। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমি বললাম যে তার নর্মাল হচ্ছে 1.2, এখন 1.2 যার যে মানুষের বা যে রোগীর আগের কিডনি ক্রিয়েটিনিন লেভেল সাপোজ 3 মাস আগে ছিল 0.6, তার ক্ষেত্রে যদি 1ও হয় সেটা কিন্তু কিডনি ফেলিওর, যদিও এটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, আবার যার ক্ষেত্রে আগে 1.2 ছিল, তার ক্ষেত্রে এটা যদি 1.5 এর উপরে যায়, তখন আমি বলবো এটা কিডনি ফেলিওর। হ্যাঁ, কিন্তু ওভারঅলই আমরা একটা আইডিয়া দিলাম, এটা হচ্ছে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন কিডনি ফেলিউরের চিকিৎসা তো অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে কিডনি ফেলিউরের চিকিৎসা কি রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়, পুরোপুরি আগের স্বাভাবিক কিডনি ফিরে পাওয়া সম্ভব? ওই সেটা বললাম যে কিডনি ফেলিওর যদি টেম্পোরারি ড্যামেজ হয়, মানে অ্যাকিউট কিডনি ফেলিওর যেটা বলি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কেজে আপনার 95% ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আবার সেটা যদি সিকেডি, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে আমাদের টার্গেট থাকে আমাদের ওই যে কিডনি ড্যামেজ যতটুকু হয়েছে বাকি যতটুকু আছে ওটাকে যতটুকু পারা যায় ওটাকে মেনটেন রাখা, ঠিক রাখা। এখন এটার জন্য কি শুধু ওষুধ দিয়েই হয়, নাকি সঙ্গে অন্য আরও ব্যবস্থা নিতে হয়? ডেফিনেটলি ওষুধটা একটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার লাইফস্টাইল, তার খাবার দাবার, আর যদি তার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর বলতে আমি বুঝাচ্ছি তার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, সেগুলো কন্ট্রোল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে সে রোগী ব্যথার ওষুধ সেবনের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করবে? ব্যথার ওষুধ তো আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে, প্যারাসিটামল আছে, ট্রামাডোল হাইড্রোক্লোরাইড আছে, অ্যানাসিড আছে, মরফিন, প্যাথিডিন, অনেক রকম আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের NSAID গ্রুপের ব্যথার ওষুধগুলাই কিডনির ক্ষতি করে। সুতরাং ওই ক্লোফেনাক জাতীয় ওষুধ যেগুলো আছে, ডাইক্লোফেনাক, ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেন, রোরাক, কিটোরাক, এই ধরনের ওষুধগুলো, এগুলোই মেইনলি কিডনির জন্য ক্ষতিকারক। তাহলে আপনারা অনেক সময় দেখে যে ডায়ালাইসিস করেন, কোন ধরনের রোগীদেরকে আপনারা ডায়ালাইসিসের জন্য নির্বাচন করেন? আসলে আমরা যদি ডায়ালাইসিসের আগে আমি একটু ব্যাক থেকে আসি, যে আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যখন কিডনির ফাংশন একদম কমে যায়, হ্যাঁ, যেটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ আপনি কিডনির ফাংশনটা যদি আর্টিফিশিয়ালি আপনি মেনটেন করতে না পারেন, সেক্ষেত্রে পেশেন্টের লাইফ কন্টিনিউ করা ইম্পসিবল হয়, সেটাকে আমরা ওই স্টেজটাকে আমরা বলতেছি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। ওই ক্ষেত্রে আমাকে ট্রিটমেন্টে যেতে হবে আপনার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, আর্টিফিশিয়ালি কিডনি ট্রিটমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা হেডিংয়ে বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন, আর একটা হচ্ছে আপনার ডায়ালাইসিস। তো ডায়ালাইসিসের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে আপনার হিমোডায়ালাইসিস, যেটাকে আমরা বাংলায় বলি রক্তের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে CAPD বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা আমরা ঘরে বসে করতে পারি, হোম ডায়ালাইসিস, মানে আমজনতা যেটাকে হোম ডায়ালাইসিস বা ঘরে বসে ডায়ালাইসিস বলে। তো ডায়ালাইসিস আপনি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করবেন নাকি হেমোডায়ালাইসিস করবেন, তার বিভিন্ন ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আছে। তো আমরা সাধারণত ডায়ালাইসিস শুরু করি কয়েকটা ইন্ডিকেশনের উপর, যেমন যদি কিডনির পেশেন্ট যার হঠাৎ করে আনকনসাস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, হার্ট ফেলিয়ার হয়ে গেল, যেগুলো আমরা ট্রিটমেন্ট করতেছি কোনো রেসপন্স পাচ্ছি না, হ্যাঁ, পেরিকার্ডাইটিস হয়ে গেল, ইনট্রাক্টেবল ভমিটিং, ইনট্রাক্টেবল ইসিং, যেগুলো আমরা কনজারভেটিভলি চেষ্টা করতেছি ভালো করার জন্য পারতেছি না, ওই ক্ষেত্রে তার ক্রিয়েটিনিন লেভেল যাই হোক না কেন তাকে আমরা ডায়ালাইসিস স্টার্ট করব।
আবার যদি শুধুমাত্র ডায়ালাইসিসের উপর ডিপেন্ড করে, আসলে শুধুমাত্র ক্রিয়েটিন লেভেলের উপর ডিপেন্ড করে ডায়ালাইসিস আমরা স্টার্ট করি না। তবে গড়পড়তা দেখা যায় যে যদি নন ডায়াবেটিক সিকেডি পেশেন্টের ক্ষেত্রে ক্রিয়েটিনিন যদি মোর দেন 6 হয়, মোর দেন 8 হয়, আর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মোর দেন 6 হয়, সেটাও একটা ইন্ডিকেশন ডায়ালাইসিস স্টার্ট করার। এই ধরনের ডায়ালাইসিস কতদিন করতে হয়? সেটাও ডিপেন্ড করবে কিডনি ফেলিওরটা কীরকম। যদি কিডনি ফেলিওর টেম্পোরারি হয় সেক্ষেত্রে তো আমরা আশা করি কিডনির ফাংশন টুডে টুমোরো অথবা তারপরে কোনো না কোনো এক সময় এটা রিগেইন করবে। যখন কিডনি ফাংশন রিগেইন করবে, এটা কী করে বোঝা যাবে? সেটা আমরা ইউরিন আউটপুট, প্রস্রাবের পরিমাণ দেখে এবং ওই যে ক্রিয়েটিনিন যেটা বললাম, ক্রিয়েটিনিন করে আমরা একটা আইডিয়া পাই যে তার ফাংশনটা এডুকেট কিনা। তাহলে কয়েকদিন পরে বন্ধ করে দেওয়া যাবে যদি অ্যাকিউট কিডনি ফেলিওর। আর ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, কিডনি ডিজিজের জন্য যেহেতু এই কিডনি ফেলিওর ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ, সুতরাং তাকে দীর্ঘদিন ইভেন লাইফ লং ডায়ালাইসিস করা যাবে। এটা সপ্তাহে কতবার করে করতে হয় ডায়ালাইসিসগুলো? ডায়ালাইসিসের ব্যাপারে যদি আপনি মনে হয় হিমোডায়ালাইসিসের কথা বলছেন, রক্তের ডায়ালাইসিসের কথা বলছেন, যদি হিমোডায়ালাইসিসের কথা বলি সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কোনো দেশে সপ্তাহে 3 বার করে হিমোডায়ালাইসিস প্রত্যেকবার সেশনে 4 ঘন্টা করে দেওয়া হয়। আবার কোথাও সপ্তাহে 2 বার করে 4 ঘন্টা করে প্রত্যেক সেশনে ওভাবে দেওয়া হয়। আমাদের দেশে আমরা সাধারণত 2 বার করে দেওয়া হয় প্রতি সপ্তাহে। আবার যারা ডেভেলপড কান্ট্রি ওরা 3টা সেশন পার উইক দিয়ে থাকে। এই ডায়ালাইসিস খরচ কেমন পড়ে? কারণ আমাদের দেশে তো এই খরচটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, যেহেতু এখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। না, ঠিক আছে, সেটা আবার ডিপেন্ড করবে আপনি ডায়ালাইসিসটা কোথায় করছেন। যদি আমাদের বাংলাদেশ সরকারের যেটা সার্ভিস মেডিকেল কলেজগুলোতে আছে, সরকারি মেডিকেল কলেজগুলোতে, সেখানে ওরা এই 6 মাসের জন্য 20,000 টাকা, প্রত্যেক সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস নেবে, 6 মাসের জন্য 20,000 টাকা। চট্টগ্রাম মেডিকেলেও আছে। চট্টগ্রাম মেডিকেল বলতে আবার আমি বলছি যে চট্টগ্রাম মেডিকেলের কিডনি বিভাগে, অর্থাৎ 3 তলায় 17 নম্বর ওয়ার্ডে যেটাতে আছে, নিচেরটা না। এখানে আরেকটা হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে, ওখানে 50টা মেশিন আসবে খুব তাড়াতাড়ি। ওই মেশিনগুলো আসলে পরে আমাদের সার্ভিসটা আরও অনেক বেশি হবে। আর প্রাইভেট সেক্টরে যদি বলেন, প্রাইভেট সেক্টরেও এখানে কিছু দাতব্য সংস্থা আছে, ওদের ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা পার সেশন করা যায়। আর যেগুলা এমনি প্রাইভেট আদার অর্গানাইজেশন আছে, ওইখানে 2500, 3000, কিছু যেগুলো বড় সেন্টার আছে ওখানে 5000, 5500 টাকা পার সেশন নিয়ে থাকে। কিডনি রোগীদের রোগ যখন হয়ে যায় এবং সে যদি ক্রনিক কিডনি ডিজিজ, তাহলে সেই ক্ষেত্রে তার পথ্য কেমন হবে, খাবার দাবার বা এগুলো সব কিছু? তিনি মাছ মাংস কেমন খেতে পারবেন, ফল কেমন খাবেন, এই বা শাকসবজি কেমন খাবেন? প্রতিটা পেশেন্ট আলাদা, প্রত্যেক পেশেন্টের পথ্য বা খাবার দাবারও এক রকম হবে। হ্যাঁ, যদি আমরা মাছ মাংস খেতে পারবে কিডনি ফেলিওর রোগীরা? হ্যাঁ, সেটা খুব কমন প্রশ্ন। আমাদের কিডনি রোগীদের কোন স্টেজে উনি আছেন, আমি এখানে কিডনি রোগ বলতে বোঝাচ্ছি যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, উনি কি স্টেজ 1, 2, 3, 4, 5 কোন স্টেজে আছেন তার উপর ডিপেন্ড করবে তার খাবার দাবার কীরকম হবে। ইউজুয়ালি আমরা স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4-এ আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি। হ্যাঁ, এখানে আগে আমাদের জানতে হবে আমাদের নর্মাল প্রোটিন রিকোয়ারমেন্ট কত, সেটা হচ্ছে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। অর্থাৎ আমরা যদি আপনার 50 কেজি ওজনের একজন কোনো পেশেন্টকে চিন্তা করি, তার নর্মাল পারসন, তার ক্ষেত্রে আমরা প্রতিদিন 60 গ্রাম প্রোটিন তাকে নিতে হবে এর মধ্যে। হ্যাঁ, তো 60 গ্রাম প্রোটিন যে নেবে তার যদি স্টেজ 3 অথবা স্টেজ 4-এ যায়, তখন আমরা বলি তাকে 0.1 গ্রাম পার কেজি বডি ওয়েট করে প্রোটিন নিতে। হ্যাঁ, আবার যখন স্টেজ 5-এ যায়, যারা ডায়ালাইসিস এখনো শুরু করে নাই, তার ক্ষেত্রে আমরা বলি যে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন নিতে, যারা ডায়ালাইসিস শুরু করে নাই। কিন্তু আবার কিডনি পেশেন্ট যে ডায়ালাইসিস শুরু করেছে, ডায়ালাইসিসের মধ্যে আছে, তারা কিন্তু প্রোটিন বেশি করে নিতে হবে।
ইভেন নর্মাল পার্সনের থেকে বেশি। নর্মাল পার্সন যদি আমরা বলি 1.2, এক্ষেত্রে আমরা বলছি 1.4 গ্রাম পার কেজি বডি ওয়েট। আর ফল খেতে পারবে? আর ফলের ক্ষেত্রেও ডিপেন্ড করবে তার যেটা বলছিলাম যে তার ইলেকট্রোলাইটের লেভেলের উপর। হ্যাঁ, কিছু কিছু কিডনি ডিজিজ হয় যেখানে আমরা বলি সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে, মানে কিডনি সল্ট ধরে রাখতে পারে না। তো ওই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আপনার শরীরে সোডিয়াম পটাশিয়াম এগুলো কম থাকে। সুতরাং ওই পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই সোডিয়াম বা পটাশিয়ামযুক্ত খাবারগুলো বেশি করে খেতে পারবো। আবার অ্যাভারেজলি আমাদের কিডনি রোগীদের পটাশিয়ামটা বেশি থাকে, এর জন্য আমরা তাদেরকে পটাশিয়ামযুক্ত ফল যেগুলো আছে ডাব, ডালিম, কলা, এই খাবারগুলো একটু কম খাবে। আর কিডনি রোগী যারা কিডনি ফেলিউর, ক্রনিক কিডনি ফেলিউর রোগী, তারা তো নিশ্চয়ই রক্ত শূন্যতা হবে, যেহেতু কিডনি রক্ত উৎপাদন করতে পারবে না। তাহলে তাদের এই রক্ত শূন্যতা কীভাবে করা হবে, ঠিক করা হবে? এখানে যেটা রক্ত শূন্যতা কমন, কিন্তু হবেই তা না, কমনলি হয়। তো কিডনি রোগীদের রক্ত শূন্যতাটা মেনলি হয় হচ্ছে আপনার তার যেহেতু ডায়েটারি কম থাকে, মুখের রুচি কম থাকে, খেতে পারে না, নিউট্রিশনের কারণে অ্যানিমিয়া হতে পারে, রক্তশূন্যতা হতে পারে, আয়রনের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আবার আমি প্রথমে যেটা বলছিলাম যে কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্ত তৈরি করা। যেহেতু কিডনি নিজেই ডিজিজ থাকে, সেজন্য সে প্রপার অ্যামাউন্টে আপনার রক্ত তৈরি করতে পারে না, যার কারণে রক্তশূন্যতা হয়। সুতরাং এই কিডনি রোগীদের যদি আমরা রক্তশূন্যতা পাই, তাহলে আমরা আগে দেখব কী কারণে তার রক্তশূন্যতা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, আয়রন পরীক্ষা করে, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে আমরা আগে ঠিক করব তার রক্তশূন্যতার কারণটা কি। যদি হয় এটা আয়রনের অভাবে, তাহলে পরে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিব। যদি আমরা দেখি যে না আয়রন ঠিক আছে, রক্তশূন্যতাটা কিডনির নিজের কারণে, সেই ক্ষেত্রে ইরিথ্রোপয়েটিন সাপ্লিমেন্টেশন আছে, হ্যাঁ আমরা ওটা দিয়ে দিব আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আরও অনেক কিছু আলোচনা করা যেত, কিন্তু সময়ের জন্য যেখানে থামতে হচ্ছে আমাদের। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দর্শকবৃন্দ এবং এটির বাংলাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল হাসান সাহেবের কাছ থেকে কিডনি ফেলিউর সম্বন্ধে বিস্তারিত জানলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা জানলাম তা হলো যে কিডনি ফেলিউর অনেকাংশে আমাদের নিজেদের অবহেলার কারণেই হয়। যেমন আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের বিনা প্রেসক্রিপশনে ওষুধ সেবন, বিশেষ করে ব্যথার ওষুধ সেবন বা অ্যান্টিবায়োটিক, যেমন ইচ্ছে অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে এনে সেবন করা, বা ডায়াবেটিসের ব্যাপারে খুব বেশি নিস্পৃহ থাকা, বা উচ্চ রক্তচাপকে ঠিকমতো চিকিৎসা না করানো, এর প্রত্যেকটাই আমার কিডনির জন্য মারাত্মক সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। এবং কিডনি ফেলিউর যদি একবার হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় সমস্যা যেখানে, সেটা হচ্ছে আমাদের যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায়, সেটা হয়তো সারা জীবনের সঙ্গী হয়ে যায়, এবং তার জন্য চিকিৎসাটা অনেক ব্যয়বহুল হয়ে যায়, বিশেষ করে যদি তার ডায়ালিসিস লাগে। তাই এই ধরনের পরিণতিতে পড়ার আগেই আমরা সতর্ক হয়ে যাই, আমাদের কিডনির যত্ন আমরা যাতে নিই, আমরা যেমন ইচ্ছা যখন ইচ্ছা ওষুধ যেন সেবন না করি, বা খাদ্যাভ্যাসের ব্যাপারে যেন একটু সতর্ক হই, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করি, এবং অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগগুলোকে অবহেলা না করি, যাতে আমার কিডনি সুস্থ থাকতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে আমরা এখানে শেষ করছি।